নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। কোচবিহার জেলার হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে মঙ্গলবার থেকে শুরু হলো হুজুর সাহেবের বার্ষিক মেলা। মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম, কড়া নজরদারি পুলিশের। বিএসএফ এর ৪৬ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হলো এক বিশেষ স্বাস্থ্য শিবির। শুরু হলো হুজুর সাহেবের মেলা। থাকছে সিসি ক্যামেরার কড়া নজরবন্দি সহ গ্রিন করিডোরের ব্যবস্থা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা, এমনটাই জানালেন কোচবিহার এসপি। উত্তরবঙ্গের অন্যতম ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে একটি জলপাইগুড়ি শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে কোচবিহার জেলার হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত হুজুর সাহেবের মাজারকে ঘিরে বার্ষিক মেলা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে পুণ্যার্থীদের আনাগোনা। ভিড় সামলাতে রেল কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে নিউ জলপাইগুড়ি থেকে ভায়া জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি পর্যন্ত। অপরদিকে সীমান্ত লাগোয়া এই বার্ষিক মেলাকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমগ্র হলদিবাড়ি। এই প্রসঙ্গে কোচবিহার জেলার পুলিশ সুপার ধৃতিমান ভট্টাচার্য বলেন, একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মেলা উপলক্ষে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরা নজরদারি সহ বিশেষ পরিস্থিতিতে উদ্ধার কার্য পরিচালনা করার জন্য গ্রিন করিডোরেরও ব্যবস্থা রাখা হয়েছে। এদিন পুলিশ সুপার সদল বলে হুজুর সাহেবের মাজার সহ মেলার আয়োজন খতিয়ে দেখেন। অনেক লোক দাঁড়ায় আছে, অনেক লোক দাঁড়ায় আছে, বসার জায়গা নাই। কেন অতিরিক্ত ট্রেন কি দেওয়ার কোনো দাবি রয়েছে আপনাদের? আরো ভোগে দিলে ভালো হইতো। কোথা থেকে এসেছেন আপনারা? এনজিবি থেকে। হ্যাঁ, এনজিবি। হ্যাঁ, এনজিবি থেকে। আমি তো হলদিবাড়ি যাচ্ছি ডিউটিতে। ডিউটিতে যাচ্ছি হলদিবাড়ি। বুঝলি স্যার? হ্যাঁ। কেমন ভিড় আজকে? ভিড় তো প্রচুর ভিড়, ট্রেন ছেড়ে দিচ্ছে। আমি ট্রেনে উঠবো, জায়গা নেই, খুবই কঠিন সমস্যা। আশা করি সবাই যাতে যায়, হ্যাঁ, ট্রেনটা পায় ঠিক মতন। হ্যাঁ, ওকে। মানুষজন ঘুরতে পারে তার জন্য আমরা গাড়ি ঘোড়া এখানে ভিতরে ঢোকানোটা বন্ধ করেছি। তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় ড্রপ গেট করা হয়েছে। এটা ছাড়া একটা গ্রিন করিডোর করে রাখা হয়েছে, যদি কোনো বিপদ হয় সেখান থেকে আমরা যাতে আমরা কাউকে উদ্ধার করতে পারি এবং নিয়ে যেতে পারি। এর সাথে সাথেই জেলা পুলিশের তরফ থেকে আমাদের ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স ইত্যাদির সাথেও যোগাযোগ রাখা হয়েছে এবং এখানে একটি কন্ট্রোল রুম যেটা করা হয়েছে, সেখান থেকে রাত দিন পরিষেবা দেওয়া হবে। বিশাল মানুষের সমাগম যেহেতু হয়, সেখানে যেটা চুরির একটা প্রবণতা থাকে, তার জন্য আমাদের সাদা পোশাকে পুলিশ ব্যবস্থা থাকছে এবং যেখানেই কোনো এরকম সন্দেহজনক কাউকে দেখা হবে তাকে কিন্তু আমাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আশা করা যায় যে এই হুজুরের মেলা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। মাধ্যমিকের জন্য এখানে যেটা বলা হয়েছে, কমিটির সাথে আগেই করা হয়েছে যাতে মাইক না বাজানো হয় এবং যারা আমাদের ট্রাফিক বন্দোবস্ত জোরদার থাকছে যাতে কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর এই এলাকা থেকে যেতে বা আসতে অসুবিধা না হয়। টোটো এবং যে গাড়ি রয়েছে সেগুলো কিভাবে চলাচল করবে? টোটো আজকে যেগুলো দেখছেন তারা মাল নিয়ে এসছে, কিন্তু কালকে থেকে এটা আর থাকবে না। কালকে থেকে এগুলো বন্ধ করে দেওয়া হবে, ভিতরে টোটো বা এইসব চলাচল করা যাবে। স্যার, আজকে আমরা দেখছি আগামীকালকে শুরু হচ্ছে মেলা, কিন্তু এখনো পর্যন্ত ধূপকাঠি এবং মোমবাতি প্রজ্বলন চলছে। তো মেলার দিনগুলো কি একদম বন্ধ থাকবে না এরকমই থাকবে? আমি বলতে পারবো না, এটা কমিটি। মঙ্গলবার আগুনে ভস্মীভূত হয়ে গেল ৩টি ঘর সহ একটি দোকান। মঙ্গলবার ক্রান্তি ব্লকের কোদালকাটি শোলমারি ব্রিজের পাশে আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে গেল ৩টা ঘর সহ একটি দোকান। পরিযায়ী শ্রমিক সোফিয়া রহমান বর্তমানে কেরালায় লেবার মিস্ত্রির কাজ করতে গেছেন, আর মঙ্গলবার হঠাৎ তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩টি ঘর, একটি দোকানের পাশাপাশি ঘরের মধ্যে থাকা সোনার গহনা, জমানো বেশ কয়েক হাজার টাকা, আসবাবপত্র, জমির কাগজপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। বাড়ির অন্যান্য সদস্যরা জানিয়েছেন, ইলেকট্রিক মিটারের শর্ট সার্কিট হওয়ার ফলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এছাড়া জানা যায় যে আগামী বৃহস্পতিবার সোফিয়া রহমানের ভাস্তির বিয়ে। সেই বিয়ের সোনার গহনা সহ বেশ কিছু জমানো টাকা রাখা ছিল বাড়িতে, যা আগুনে জ্বলে শেষ হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনা জানাজানি হতেই ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষ ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এছাড়াও খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ময়নাগুড়ির একটি দমকল ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসায় আগুনের সমগ্র কিছু পুড়ে যায়। এলাকাবাসীরা ঝাঁপিয়ে পড়ে আগুন নেভাতে।
এছাড়াও সমাজসেবী শরীফুল হক খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান ও স্থানীয় বাসিন্দারা জানান শরীফুল বাবু এবং বড়দিঘি সমাজসেবী ফিরদৌস আলী আগুন নেভাতে যথেষ্ট সাহায্য করেছেন। সমাজসেবী নূর নবিউল ইসলাম জানান অবিলম্বে ক্রান্তি নবগঠিত ব্লকে একটি দমকল কেন্দ্রের একান্ত প্রয়োজন। তিনি আরও জানান বহুবার আমাদের এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে অনেক সময় লাগে, ততক্ষণে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আচ্ছা, কার বাড়িতে আগুন লাগছে? এটা আমার বাড়িতে। কি কি ক্ষতি হলো? এটা দোকানে অনেক টাকার মাল ছিল, তারপর বিয়ের গয়নাগাটি ছিল। কার বিয়ে? আমার ভাস্তির বিয়ে। কবে? বৃহস্পতিবার। আচ্ছা, আগুনটা কি করে লাগলো? এটা লাইনের ইলেকট্রিক তার দিয়ে। আর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে? আসেনি এখনো। আর ক্রান্তি থানার পুলিশকে থানা খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে, কোনো করতে পারেনি। আচ্ছা, এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। হ্যাঁ। আর কত টাকার ক্ষয়ক্ষতি হলো বলে মনে হচ্ছে? অলরেডি দোকানে তো 50-60 হাজার টাকার মাল ছিল, আবার ডিমিনের জন্য টাকা রাখছিলাম, ওগুলো গেছে। ধান যত কিছু ছিল নাকি? হ্যাঁ। আর এই কোন জায়গা এটা? এটা কোদালকাটি। আরে জমির কাগজপত্র ছিল কি সেখানে? হ্যাঁ, জমির কাগজপত্র ছিল ঘরে, ওইখানে সবগুলো জ্বলে গেছে। রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবগুলো জ্বলে গেছে। প্রশাসনের কাছে কি দাবি জানান? এইগুলো জমির কাগজ টাগজগুলো আমাকে লাগবে। এই যে বিয়ের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিপূরণটা যদি সরকার কিছু হাত বাড়িয়ে দেয়। সরকারের কাছে সাহায্যের আবেদন করতেছি। আপনার নাম? আমার নাম রেজাবুল হক। না থাকায় আজ এত বড় ক্ষতি যদি থাকতো তাহলে একটা উপকার হয়েছে আরো বেশি। কি রাখবে ফায়ার ব্রিগেডের অফিস একান্ত প্রয়োজন, একটা থাকা দরকার। আর এই যে দুইটা ছেলে যে আসছে ওদের নিয়ে কি বলবেন? এই যে ট্যাঙ্ক নিয়ে ভাই আছে, ওরা শরফুল ভাই, ওদেরকে জন্য আমরা ধন্যবাদ। ওরা আসছে, এরা উপকার করছে আমাদের, আইসে যা উপকার করছে বলা যায় না। ফায়ার ব্রিগেড হিসাবে মানে এরা যা কাজ করছে, এই যুগ পালাটি থেকে আসতে ওদের টাইম লাগেনি, আশা করে তাও বউটা বাঁচাইছে। আল্লাহ রহমতে পাইছে। আপনার নাম? আমার নাম হাসান আলী। এই জায়গাটার নাম? এই জায়গাটা কোদালকাটি। পুলিশের চোখে ধুলো দিতে ডাক পার্সেলের লরিতে মহিষ পাচার রুখল পুলিশ। নকশালবাড়ির পানিঘাটা মোড়ে ডাক পার্সেলের লরিতে মহিষ বাজেয়াপ্ত করল নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার লরি চালক মোহাম্মদ ফরিদ, ধৃত উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নাকা তল্লাশিতে লরি আটক করে 27টি মহিষ ও 19টি মহিষ শাবক মিলিয়ে মোট 46টি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নেবে পুলিশ। ডাক পার্সেলের লরিতে গরু ও মহিষ পাচার কিভাবে, কারা করছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এবার টোটো কিনে দিবে খোদ ব্যাংক। বেকারত্বের সমস্যায় ভুগছেন, টোটো কিনবেন ভাবছেন, কিন্তু ব্যাংক লোন দিচ্ছে না, আবার কোথাও সুদের হার উচ্চ। যাবতীয় এই সমস্ত সমস্যার সমাধান মেটাতে স্বনির্ভরতার দিশা দেখাতে দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে এই ব্যাংক। এখন স্বনির্ভরতার একটি উপায় টোটো। বেকারত্ব ঘোচাতে বেকার যুবকদের পাশে দাঁড়ালো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এবার ব্যাংকই গ্রাহকদের কিনে দেবে টোটো, তবে কিছু শর্তাবলী প্রযোজ্য। ব্যাংক থেকে টোটো পেতে হলে গ্রাহকদের সিভিল স্কোর চেক করা হবে। সেটি ঠিক থাকলে নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট রেখে বাকি টাকা শোধ করবে ব্যাংক, অর্থাৎ নেই কোনো লোনের ঝুটঝামেলা। এই উচ্চ সুদের হার বইবার ঝক্কি। অন্যদিকে বিভিন্ন সংস্থা লোন দিলেও সেখানে গ্রাহকদের উচ্চ সুদের হার বাধা হয়ে দাঁড়ায়। সেই সমস্যা দূর করতে বেকার যুবকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষের। এতে অনেকটাই সুরাহা হবে গ্রাহকদের। খবর প্রকাশ্যে আসতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই। সবাই ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আমাদের এখন যেমন লাগতেছে 1,30,40,000 টাকা হয়ে গেছে ক্যাশ টাকা, এদিক থেকে আমরা যদি কিছু মুকুব পাই, যদি আমরা কম সুদে টাকা পাই তাহলে অনেক ভালো হবে আমাদের। মান্থলি যদি 3,000-5,000 টাকা কিস্তি গুনতে হয় আমাদের, সেটা অনেক বেনিফিট হবে আমাদের না। মানে এই যে টোটো ব্যাংকের থেকে যদি দেয় টোটো, হ্যাঁ, আর বাইরের থেকে দিতে গেলে আমাদের 50,000 টাকা ডাউন পেমেন্ট করতে হচ্ছে, প্লাস প্রত্যেক মাসে 6,000 সামথিং ইন্টারেস্ট সুদ কিস্তি চলাতে হবে। বিপুল সুদের হার না। হ্যাঁ, প্রচুর 20% আমাদের এখানে বাইরে সুদের হার না, তার চেয়ে নিচে দিলে সুবিধা হবে। হ্যাঁ, একদম। এই বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী জানান, শুধু টোটোই নয়, কেউ বাইক, মোবাইল কিংবা যে কোনো ইলেকট্রনিক জিনিস নিতে চাইলেও কিনতে পারবে এই ব্যাংকের মধ্যে দিয়ে। টাকার ভার পড়বে অনেকটাই কম। এছাড়াও বিয়ের যাবতীয় বিভিন্ন সরঞ্জাম যদি কিনতে চাই তাহলেও সেই ঋণ সহজেই মিলবে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকেই। মোবাইল
তারপর এই বাইক বা এই যারা কখনো মেয়ের বিয়ের জন্যে কোনো প্রাইভেট ব্যাংকে ছুটতে হচ্ছে, 20% ইন্টারেস্টে লোন নিতে হচ্ছে, সেটার জন্য আমরা কিছু পরিকল্পনা আগামী দিন আনতে যাচ্ছি। টোটো কীভাবে পাবে? টোটো আমরা আইডেন্টিফিকেশান করব এবং তার একটা সিভিল ব্যাকগ্রাউন্ড দেখব, ঠিক আছে, এবং সিভিল ব্যাকগ্রাউন্ডে যদি তারা অ্যালাউড হয় সেক্ষেত্রে আমরা কিছু একটা টাকা আমরা ফিক্সড ডিপোজিট রাখবো, বাদবাকি আমরা নিজেরাই তাদেরকে আমরা পারচেস করে দেবো, কোম্পানির সাথে আমাদের চুক্তি হচ্ছে। যক্ষা রোগীদের জন্য বিশেষ ক্যাম্প জলপাইগুড়িতে। এবার যক্ষা রোগীদের জন্য বিশেষ ক্যাম্প করল জলপাইগুড়ি পৌরসভা ও সদর হসপিটাল। এদিন জলপাইগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ড ও 17 নম্বর ওয়ার্ডে যে সমস্ত ইসলাম এরিয়ার মানুষ বসবাস করে তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাড়াও বিশেষভাবে যক্ষা রোগীদের জন্য চিকিৎসার সুবন্দোবস্তের ব্যবস্থা করা হয়েছে। এদিন কয়েক শতাধিক মানুষ এখানে এসে তাদের শারীরিক সমস্যা ও যক্ষা রোগের চিকিৎসা করান। মূল কিসের চিকিৎসা চলছে? যক্ষার একটা দেখা যাচ্ছে নির্মূল করার বিষয়। আজকে মিউনিসিপ্যালিটি থেকে একটা স্পেশাল হেলথ ক্যাম্প হচ্ছে 7 এবং 17 মিলে, যেহেতু ইসলাম এরিয়া দুটো পাশাপাশি রয়েছে। আর যা ইনফরমেশন পাওয়া গেছে যে যক্ষার প্রবণতাটা ধীরে ধীরে বাড়ছে, আর সেটাকে যাতে রোধ করা যায় তার জন্য এখানে ডাক্তারবাবুরা বসছেন। প্রথমত প্রেশার থেকে শুরু করে সুগার এবং হেলথ চেক আপ হচ্ছে, চোখের ডাক্তারবাবুরা রয়েছেন। মূলত একটা প্রিভেন্টিভ ব্যাপার, এই যক্ষা যতটুকু এখানে এখন অবধি যা রিপোর্ট আছে যাতে না বাড়ে আর কি, তার জন্য ডাক্তারবাবু যেমন বর্তমানে দেখছেন এবং ট্রিটমেন্ট করছেন এবং আমাদের এসব থেকে ওষুধও দেওয়া হচ্ছে, যাতে প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়, যাতে স্প্রেড না করে, তার জন্য বিশেষ ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্প করার পরে এদেরকে আবার পাঠানো হবে যাদের যাদের পরবর্তী স্টেপে তাদের এক্স-রে করতে হবে বা চোখের জন্য যাদের আবার পাওয়ারও দেওয়া হবে এবং পরবর্তীকালে আবার কিছু কিছু চশমা যাদের নিডি আর কি তাদেরকে চশমা দেওয়ার ব্যবস্থা করা হবে। যক্ষা কাউরে কি ধরা পড়েছে? এখানে যা রিপোর্ট আছে আমি ডাক্তারবাবুর সাথে শুনলাম, এখন অবধি এখানে এই এরিয়াতে 25 জনের মতো একটা ওনাদের কাছে একটা রিপোর্ট আছে। ধরা পড়েছে এই মুহূর্তে কাজ চলছে, এখন অবধি 30 জনের মতো পেশেন্টকে দেখানো হয়েছে, সবে শুরু হয়েছে, সারাদিন চলবে। দিনের শেষে আমরা বলতে পারবো যে কতজনের কী হয়েছে, কী রকম, সেই রিপোর্টটা আমরা দিনের শেষে ডাক্তারবাবুকে নিয়ে আমরা বিস্তারিত দিতে পারবো। মাত্র 60 টাকার লটারি টিকিট কেটে কোটিপতি হলেন শ্রমিক পরিবারের ছেলে শিবা কুজুর। মাত্র 60 টাকার লটারি কেটে কোটিপতি হলেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানের চা শ্রমিক পরিবারের ছেলে শিবা কুজুর। লটারি মেলায় পরিবারের এখন খুশির মেজাজ সর্বত্র। কথা প্রসঙ্গে শিবা জানান, বেশ কিছুদিন থেকে লটারি কাটতেন তিনি, স্বপ্ন দেখতেন লটারি কেটে তিনি কোটিপতি হয়েছেন। আজ তা বাস্তবে পরিণত হলো। মাত্র 60 টাকার লটারিতেই কোটিপতি। এদিন সকাল 11টা নাগাদ তিনি টিকিট কাটেন। বেলা 1:30 নাগাদ জানতে পারেন তার লটারিতে খেলেছে 1 কোটি টাকার প্রথম পুরস্কার। आज आप लोग को फर्स्ट प्राइज आया, तो इसके बारे में तो बताएं। बहुत ही खुशी लग रहा है। अच्छा, कब लगा ये अमाउंट? आज का 1 बजे वाला में। अच्छा, आप क्या सोच के लिए और कहाँ से लिए, क्या सोचे थे, क्या होगा, कब से टिकट लेते हैं और हालत कैसा है, इसके बारे में थोड़ा जानकारी दीजिए। हालात थोड़ा खराब ही है, इसीलिए टिकट विकेट लेते हैं, कभी प्राइज रेज मिलेगा तो हालत अच्छा होगा बोल के, तो आज मिल गया था 1 बजे वाला, तो उसमें पाया। तो आज क्या लग रहा था, कुछ होने वाला है, कुछ मन में कुछ लगा ऐसा? वैसा तो नहीं लगा था, लेकिन 2-3 बार तो सपना में लगता था, मैंने 2-3 बार फंस गया था सपने में, ऐसा लग रहा था। तो दोस्त लोग को ही बता रहा था, तो आज मैं फंस गया, तो लग रहा है कि सपना पूरा हो गया, ऐसा लग रहा है। और सपना सच हुआ? हाँ। अच्छा, कितना साल से काटते हैं? 4-5 साल से काट रहे हैं। अच्छा, कभी 4-5 साल से काटते हैं, तो आज क्या सोच के लिए नंबर जब आप लिए तो क्या लगा कि कुछ होने वाला है? वैसे तो हम तो 1 करोड़ सोचता भी नहीं था, जैसे कि 9,000 घर तक का ही टारगेट रहता था, 90,000 हो जाएगा, ऐसा ही टारगेट करके काटता था। तो अब बड़ा घर में लग गया। आज फर्स्ट प्राइज आया। फर्स्ट प्राइज आया।
तो खुशी है। और घर में कौन कौन है? घर में हम है, मेरा बहन है और माँ है, बाबा है, चार आदमी है। आपका नाम? शिवाजीत कुजूर। कहाँ से? डिमडिमा न्यू लाइन। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এবারে একটি নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা। ছবিটি বৃষ্টিধর বড়ুয়ার। পরিবার সূত্রে দাবি, বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন বৃষ্টিধর বড়ুয়া। বাবার নাম কনু বড়ুয়া। গত 7ই মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বয়স 27 বছর। গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল নীল সাদা চেক শার্ট ও নীল রঙের জিন্সের প্যান্ট। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে এই নম্বরে যোগাযোগ করুন 9476364764 ও 9002213838। আবারও বলছি, নাম বৃষ্টিধর বড়ুয়া, বাবার নাম কনু বড়ুয়া, বয়স 27 বছর, ঠিকানা বড়ুয়াপাড়া চাউলহাটি, গ্রাম পঞ্চায়েত কুকুরজান, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। গায়ের রং শ্যামবর্ণ। যোগাযোগের নাম্বার 9476364764 এবং 9002213838। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ এর বিশেষ স্বাস্থ্য শিবির। বিএসএফ এর 46 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে উত্তরবঙ্গে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমা নিরাপত্তার সাথে সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকদের সাহায্য এবং তাদের কল্যাণের জন্য তার সামাজিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। সিভিক অ্যাকশন কর্মকাণ্ডের অংশ হিসেবে মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত জহুরি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত মেডিকেল ক্যাম্পে গ্রামীণ এলাকায় বসবাসকারী নাগরিকদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ওষুধও বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানটিতে গ্রামীণ জনগোষ্ঠীর মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। 46 নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে এদিন 450 জন সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা সহ ওষুধ বিতরণ করা হয়েছে। বিএসএফ দ্বারা আয়োজিত এই বিশেষ স্বাস্থ্য শিবিরটিতে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক প্রদান করে বলে বিএসএফ দ্বারা প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। শিলিগুড়ি পুর নিগমের বোর্ড গঠনের 3 বছরের পূর্তি উদযাপন হতে চলেছে। শাসক দল পরিচালিত শিলিগুড়ি পুর নিগমের নতুন বোর্ডের 3 বছর পূর্তি হতে চলেছে, যে কারণে আগামী শনিবার শিলিগুড়ি পুর নিগমের তরফে গ্রহণ করা হয়েছে একাধিক উদ্যোগ। সোমবার শিলিগুড়ি পুর নিগমের সভা কক্ষে এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে পুর নিগমের 3 বছর পূর্তি উপলক্ষে একাধিক কার্যক্রমের বিষয়ে জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, আগামী শনিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে পুর নিগমের নতুন বোর্ডের 3 বছর পূর্তি হওয়ায় বেশ কিছু কার্যকলাপ গ্রহণ করা হয়েছে পুর নিগমের তরফে। যেমন বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা তুলে দেওয়া হবে একদিকে, ঠিক তেমনি বিগত বছরে শিলিগুড়ি পুর নিগম কি কি কাজ করেছে সেই বিষয়েও রিপোর্ট কার্ডও সেদিন পেশ করা হবে সকলের সামনে। পাশাপাশি সান্ধ্যকালীন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যেখানে সঙ্গীত শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা থেকে আগত শুভমিতা ব্যানার্জি। কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট সৌভিক শাহ, এটা মনে হয় ভুল লিখেছে, এটা আমি কথা বলছি। আমাদের সঙ্গীত পরিবেশন করবে, তারপর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এটা আমরা প্রত্যেক বছর করি, তো অন্য বছর আমরা কলকাতা থেকে কাউকে আমরা শিল্পীকে আনি না। এবার আমাদের শিল্পী হিসাবে শুভমিতা থাকছে। আর আমরা এই ক্যাটাগরির সবাইকে, তাছাড়া তো আমরা বাৎসরিক পুজোর সময় একটা সম্বর্ধনা দিই, সেখানে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউপিএসসি যারা ক্র্যাক করে, ভালো করে, তাদেরকে আমরা সম্মানিত করি। তার বাইরে ইন বিটুইন এই 14 জনকে গ্রুপ আর ইন্ডিভিজুয়াল আমরা সম্বোধিত করি। ওখানে ইন্টারাকশানের যদি খুব বেশি সুযোগ পাবে না, কারণ এটা অতটা ইন্টারাক্টিভ নয়, কিন্তু দু একটা প্রশ্ন যদি করে তার উত্তর দেবো। প্রশ্ন উত্তর যদি কন্টিনিউ করতে চায়, আমরা তো এর আগে করেছি। বড়োতে আমরা 5টা বড়ো ভিত্তিক নাগরিক সভা করব আর একটা সেন্ট্রাল নাগরিক সভা করব। সেটা
বাঘাযতীন পার্কেও করতে পারে, সেটা আমরা করব। রাজ্য সরকারের মদ নিয়ে উৎসাহজনক অবস্থানের বিরুদ্ধে সোচ্চার ডিওয়াইও সহ মহিলা সংগঠন। মঙ্গলবার এসইউসিআই দলের মহিলা এবং যুব সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়ে চলা মদ বিরোধী আন্দোলনের সঙ্গে জলপাইগুড়িতেও প্ল্যাকার্ড হাতে আবগারি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এই প্রসঙ্গে মহিলা সাংস্কৃতিক সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য বনানী মিত্র বলেন, রাজ্যে বাজেটে মদ বিক্রি করে রাজস্ব আদায় করার যে উল্লেখ করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কারণ এই মদের নেশায় আরজিকর কাণ্ডের মতো ঘটনা থেকে শুরু করে ঘরে ঘরে মদ্যপ ব্যক্তিদের দ্বারা নারী এবং মা বাবাদের নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। যে সরকার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থান দিতে পারে না, অথচ মদ বিক্রি করে রাজস্ব বাড়ানোর কথা বলে, এটা লজ্জার বিষয়। সেই নিয়ে আজকে আমাদের রাজ্য জুড়ে এই আন্দোলন। মুখ্যমন্ত্রী ভর্তি করছেন রাজস্বের টাকা মদ দিয়ে আসবে, সেইটার বিরুদ্ধে আমরা আমরা প্রচার চালাচ্ছি এবং আজকে বিভিন্ন আবগারি দপ্তরে রাজ্যের এবং জেলা শাসকের কাছে আমরা এটা নিয়ে ডেপুটেশন দিই। কারণ আমরা জানি যে মদ খেয়েই মানুষে মাতলামো করে এবং বাড়ির মহিলাদের ধর্ষণ খুন করে, বাড়িতে মা বাবাকে মারে ছেলেরা। মুখ্যমন্ত্রী শিক্ষা দিতে পারেন না, কিন্তু মদের প্রসার বাড়ানোর জন্যে বিভিন্ন আবগারি দপ্তরে তারা চাপ দিতে থাকেন। গত বছর বাজেটেও আমরা দেখেছি যে 17 লক্ষ কোটি টাকা মদের জন্যে সে চাপ দিচ্ছেন। এই কন্যাশ্রী, যুবশ্রী, এই বিভিন্ন ধরনের প্রকল্পগুলো খালি রাজস্ব মদের প্রসার বৃদ্ধি করে রাজস্ব আদায় করবে। এর আমরা তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। যে মুখ্যমন্ত্রী আমাদের যে বাংলার মানুষকে যারা শিক্ষা দিতে পারেন না, যারা চাকরি দিতে পারেন না, চুরি হচ্ছে তার কোনো সুরাহা করতে পারে না। আপনারা দেখেছেন আরজিকরেও কিন্তু এই ঘটনা হলো, যে ধৃত সেও কিন্তু একটা মদ খেয়ে এটা করেছিল, মাদকাসক্ত হয়ে, এবং তার সঙ্গে যারা ছিল কিন্তু দুর্নীতির একটা কবলে পড়েই এই কাণ্ডটা হয়েছিল। কিন্তু এইটার কোনো সুরাহা নেই। এই জন্য আমরা চাইছি মদের প্রসার বন্ধ করে মানুষকে চাকরি দিক, শিক্ষা ব্যবস্থা ভালো করুক, প্রত্যেকটা গ্রামে গঞ্জে যেন শিক্ষার প্রসার হোক, আর বিভিন্ন মনীষীদের জন্মজয়ন্তী পালন করে যেন মানুষের দ্বারা পৌঁছে যায় যে এরা মানুষের ভবিষ্যৎ, আমাদের বাংলার ভবিষ্যৎ। এইটাই আমরা চাই। আমার নাম বনানী মিত্র, আমি মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা কমিটির সদস্য। দ্বাদশতম আর্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির তিস্তা উদ্যানে। মঙ্গলবার জলপাইগুড়ি টাউন ফোক অ্যান্ড ফাইন আর্টসের তরফে শহরের তিস্তা উদ্যানের সারাদিন ব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন জলপাইগুড়ির পাশাপাশি মাথাভাঙা, রানীরহাট, ময়নাগুড়ি, ধূপগুড়ি প্রভৃতি জায়গা থেকে চিত্রশিল্পীরা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন বলে জানা গেছে। মোট 20 জন শিক্ষার্থী উপস্থিত হয়েছিলেন। ওয়ার্কশপ করাতে কলকাতা থেকে শিল্পী মানিক কান্দাল উপস্থিত হয়েছিলেন। সংগঠনের কর্ণধার সৌরভ সরকার বলেন, সারা বছরই আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে। বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বেশ কিছু এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন চিত্রশিল্পীরা নিজেদের ভাবনা ব্যক্ত করেছেন ক্যানভাসের মধ্যে দিয়ে। অন্যান্য শিল্পীদেরও আমরা আমাদের এমন কর্মসূচিতে যোগদান করার অনুরোধ জানাই বলে তিনি জানান। নমস্কার, আমি সৌরভ সরকার। আমরা জলপাইগুড়ি টাউন ফোক অ্যান্ড ফাইন আর্টস অর্গানাইজেশনের মাধ্যম দিয়ে এবার 12তম চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত করে ফেললাম জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে 14 থেকে 17 তারিখ পর্যন্ত। সেই লাগোয়া একটি আর্ট ওয়ার্কশপের আয়োজন করি আমরা 18 তারিখ, আজ সারাদিন ব্যাপী। তো এখানে বিভিন্ন জায়গার থেকে শিল্পীরা, আগ্রহী শিল্পীরা উপস্থিত আছেন। কলকাতা থেকে আছেন, মাথাভাঙা থেকে আছেন। তো এই ওয়ার্কশপ আজ সারাদিন চলছে। সব চিত্রশিল্পীরা নিজের নিজের ভাবনা ব্যক্ত করছেন ক্যানভাসের মাধ্যম দিয়ে। তো আমরা আমাদের যেহেতু আর্টের অর্গানাইজেশন, সেহেতু আমরা এই অর্গানাইজেশনের মাধ্যম দিয়ে চিত্রশিল্পটাকেই বেশিরভাগ মানুষের মধ্যে আনতে চাই। তো এই জন্য আমরা বিভিন্ন বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি। আমাদের জানুয়ারি টু ডিসেম্বর বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, যেরকম এই ওয়ার্কশপের এক্সিবিশন এবং ওয়ার্কশপের মাধ্যম দিয়ে সূচনা হলো। এর পরবর্তীতে আমরা বাইরে প্রদর্শনীও অনুষ্ঠিত করব এবং কম্পিটিশন, যেটা আমাদের ডিসেম্বর মাসে হয়। তো আমরা সারা বছর ব্যাপী এই সমস্ত প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি। তো চিত্রশিল্প এমন একটা মাধ্যম যেটা মনের ভাবকে ব্যক্ত করে, সুখ দুঃখ, হাসি ঠাট্টা, ভালোবাসা। তো এখানে আমার ব্যক্তিগত
ব্যক্তিগতভাবে আমার বলার এটাই যে সমস্ত চিত্রশিল্পীরা এখানে আসুন, একসাথে আমরা কাজ করব এবং চিত্রশিল্প ক্ষেত্রকে আরও বৃহৎ। টোটোকে ভিনটেজ গাড়িতে রূপান্তর, আটক করল পুলিশ। টোটোকে মডেল বদল করে বানানো হলো ভিনটেজ গাড়ি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে ট্রাফিক পুলিশের নজরে আসতেই আটক করে সোজা ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয় এই রূপান্তরিত টোটোকে। জানা যায় ময়নাগুড়ির এক ব্যক্তি এই গাড়িটা নিয়ে ময়নাগুড়ি শহর দিয়ে যাচ্ছিল। সেই সময় চোখে পড়ে ময়নাগুড়ি থানা ট্রাফিক পুলিশের। পরে পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই গাড়িটি একটি টোটোর ভোল পাল্টে হুটখোলা গাড়ি তৈরি করা হয়েছে, পুরনো দিনের বিলাসবহুল একটি গাড়িকে নকল করে বিয়ে বাড়িতে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে এই গাড়ি বানানো হয়েছে বলে জানা যায়। পরে পুলিশ গাড়িটিকে আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। ময়নাগুড়ি থানার পুলিশ এই গাড়িটিকে পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে এই গাড়িটির সম্বন্ধে পরিবহন দপ্তরকে জানাবেন বলে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, যদি পরিবহন দপ্তর থেকে এই ধরনের গাড়ি বানানোর ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকে তবে এই গাড়ির মালিককে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আইসি সুবল ঘোষ জানান। যদিও এই ঘটনায় এই গাড়িটির কোনো চালককে পাওয়া যায়নি, চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও সূত্র মারফত জানা যায় গাড়িটি বিয়ে বাড়িতে ভাড়া এবং রিসোর্টে ভাড়া দেওয়ার জন্যই বানানো হয়েছিল। আমার নাম অমিত রায়। আচ্ছা, এই যে একটা গাড়ি দেখলেন, কেমন লাগছে গাড়িটা? অ্যাকচুয়ালি টোটোটাকে উনি মোটিফাই করে খুব সুন্দর বানিয়েছে। তো জানি না মোটর ভেহিকেলটাতে কী আছে, তো যার ওনার চিন্তা ভাবনা, গাড়িটা খুব সুন্দর বানিয়েছে। আগামী মানে বহুত আধুনিক দিনের গাড়ি, কিন্তু খুব ভালো হয়েছে। তো আমার ব্যক্তিগতভাবে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, কেন উনি একদম গ্রামের লোক হয়ে, যেহেতু শিলিগুড়ি আমাদের নর্থ বেঙ্গল, আমাদের রাজবংশী এরিয়া, ক্ষমতার অধ্যুষিত এরিয়া, সেখানে উনি মানে ইঞ্জিনিয়ার না হয়েও গাড়িটাকে এত সুন্দর করে বানিয়েছে, তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার দরকার। আচ্ছা, এটা তো অনেক পুরনো গাড়ি, এই মডেলের পুরনো গাড়িগুলো, সেই গাড়িটাকে তুলে ধরেছে, কি বলবো? ভালো, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি উনি মানে জানি না এখানে আইনি কোন জটিলতা আছে, তো এমভিআই থেকে সেই অনুমতি নেওয়ার দরকার ছিল, টোটোটাকে যেহেতু 4 চাকা বানিয়েছে। আচ্ছা, তো আগামী দিনে ওনার অনেক অভিজ্ঞতা আছে গাড়ি সম্বন্ধে আর কি, আমার ভালো লাগছে গাড়িটা দেখি। আচ্ছা আচ্ছা। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আবারও পুলিশের মানবিক মুখ। মঙ্গলবার এক মাধ্যমিক ছাত্রীর অ্যাডমিট এনে দিল পুলিশ তার বাড়ি থেকে। মাল ব্লকের ওদলাবাড়ি আদর্শ হিন্দি স্কুলের মাধ্যমিক ছাত্র রূপালী তির্কির পরীক্ষার সিট পড়েছিল ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। ওদলাবাড়ি ফ্লাইওভার সংলগ্ন এলাকার ওই ছাত্রী মঙ্গলবার যখন পরীক্ষা দিতে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আসে, তখন সেই ছাত্রী দেখে সে বাড়িতে তার অ্যাডমিট কার্ড ফেলে এসেছে। এদিকে পরীক্ষার সময় হয়ে গেছে। সেই সময় এই পরীক্ষা কেন্দ্রের বাইরে দায়িত্বে ছিলেন মালবাজার থানার পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা। তড়িঘড়ি মহিলা সিভিক প্রিস্কা ওরাও স্কুটি করে ওই ছাত্রীকে নিয়ে 5 কিলোমিটার দূরে ছাত্রীর বাড়ি নিয়ে যায়। বাড়ি গিয়ে দ্রুত অ্যাডমিট কার্ড নিয়ে আবার পরীক্ষা কেন্দ্রে আসে। পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য সঠিক সময়ে রূপালী তির্কি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারছে। পুলিশের এই কাজে মুগ্ধ সাধারণ মানুষ। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। কোচবিহার জেলার হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে মঙ্গলবার থেকে শুরু হলো হুজুর সাহেবের বার্ষিক মেলা। মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম, কড়া নজরদারি পুলিশের। বিএসএফ এর 46 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হলো এক বিশেষ স্বাস্থ্য শিবির। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।